গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা ইনশাআল্লাহ আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলবো? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? এবার আটঘাট বেঁধে রাজপথে নামছে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট। এবার বিএনপি সরকার টের পাবে কত ধানে কত চাল। বিএনপি চারদিক থেকে বিপদে পড়ছে, বিপদ বিএনপির চারদিক থেকে ধেয়ে আসে। শুধুমাত্র জামাত ইসলাম 11 দলীয় জোট যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তারই প্রেক্ষিতে পুলিশ রাজপথে অবস্থান নিয়েছে। আপনি দেখছেন পুলিশ রাজপথে তার অবস্থান নিয়ে জামাতের মিছিল এদিকে আসবে। কেন মাত্র 36 ঘন্টার ব্যবধানে চরম অপমানজনকভাবে পিছু হতে হলো? একটি মাত্র সিদ্ধান্তে সেই সিস্টেমটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ঘোষণার মাত্র 36 ঘন্টা পার হতে না হতেই রীতিমতো হাঁটু গেড়ে বসতে হয়। জনগণের রায়কে প্রত্যাখ্যান করার প্রতিবাদে এবং জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। জুলাই অভ্যুত্থানের সাথে যারা বেইমানি করবে তাদের বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান হবে। ডক্টর প্রফেসর সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশকে বেষ্টন করে থাকা দুটো অঙ্গরাজ্যে যেহেতু একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা এসেছে এবং তারা ক্ষমতায় নির্বাচিত হবার পরপরই তারা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, প্রতিপক্ষের উপরে, রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করছে, ভবিষ্যতে তারা বাংলাদেশের উপরে চাপ তৈরি করার জন্য। ভারতীয় দালাল সুকুনেরা শুনে রাখো, আজকে যে পশ্চিমবঙ্গ আসামি মুসলমানদের বাড়ি ঘরে যে আগুন জ্বালাচ্ছে, এটা হলো তাদের নিজস্ব চরিত্র। তারা বহু আগে বাংলাদেশকে ছিঁড়ে টুকরে জ্বালিয়ে ধ্বংস করে ফেলতো যদি পাকিস্তান নামক মুসলমান দেশটি আমাদের কাছে না থাকতো। ভারতের স্বার্থ রক্ষা, যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগকে সার্ভিস দিত, এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে বিএনপি আসছে, বিএনপিতে সার্ভিস দিতেছে। বাংলাদেশের জনগণ যখনই তার সার্বভৌম ইচ্ছা নিয়ে ভারতের কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়াতে যায়, শাসক শ্রেণীর বিরুদ্ধে দাঁড়াতে যায়, তখনই আওয়ামী বাকশালী আর ভারত এই নারীবাদী ইস্যু দিয়া সেই ইচ্ছারে মাটি চাপা দিয়ে দেয়। দর্শক, বাংলাদেশের রাজনীতি আবারও জমে উঠেছে। যেখানে বিএনপি সরকার সংবিধান অনুযায়ী দেশ চালানোর স্বপ্ন দেখছে, সেখানে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আবারও মাঠে আন্দোলন নিয়ে নেমে এসেছে। দর্শক, সময়ের ব্যবধানে বিএনপি সরকার বুঝতে পেরেছে জনগণ এখন বিএনপি সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে। দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, মূলত এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এবার আটঘাট বেঁধে রাজপথে নামছে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট। এবার বিএনপি সরকার টের পাবে কত ধানে কত চাল। বিএনপি চারদিক থেকে বিপদে পড়ছে, বিপদ বিএনপির চারদিক থেকে ধেয়ে আসে। বিএনপির চারদিকে অন্ধকার। তারেক রহমান হতাশ, কাজ হবে না। এই তারেক রহমান টিকতে পারবেন না, যা করতে যান ধরা খেয়ে যান। ক্যাম্পাসগুলো দখলের চেষ্টা করেছিলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছিল তার সন্ত্রাসী সংগঠনকে তোমরা ক্যাম্পাস দখল করো, কিন্তু ছাত্রদল কার্যত মার খেয়ে বিজড়তে শুরু করেছে। পারবে না, রামদা নিয়ে যায়, ধরা পড়ে, চুরি করতে যে ধরা পড়ে। তারেক রহমানের নির্দেশে ছাত্রদল চুরি করতে যে ধরা পড়েছে এবং এরা যায় ক্যাম্পাস দখল করতে, কিন্তু মানুষের মানিব্যাগ ছিনতাই করে। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় দেখলাম এক ছেলের মানিব্যাগ ছিনতাই করেছে এক ব্যবসায়ী। দর্শক, এইভাবে ছাত্রদল পদে পদে ধরা পড়ে এবং বিএনপি কিছুই করতে পারছে না। যেখানে অর্থনীতির অবস্থা খুব খারাপ, রিজার্ভ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং রিজার্ভ যা আছে সেটা ব্যবহারযোগ্য না। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক লোন দিবে না, ব্যাংক খাতে অস্থিরতা এবং এসালম গ্রুপের চাপ। এসালমের সাথে একবার চুক্তি করে যে তোমাদেরকে ব্যাংক ফিরিয়ে দেবো, আর একবার আইএমএফ এর বচন খেয়ে বলে যে না, দেওয়া যাবে না। সবকিছু একটা বিশৃঙ্খল অবস্থা এবং সবচেয়ে বড় বিষয় বিদ্যুতের যে অবস্থা। এই বিদ্যুতের অবস্থা দেখে মানুষ আবার খাম্বা খাম্বা স্লোগান দেওয়া শুরু করেছে। মানুষ ওয়াশ করা শুরু করেছে যে এ খাম্বা, আমাদেরকে বিদ্যুৎ দাও। খাম্বা ধরে মানুষ কান্না করে তার ছবি পোস্ট করছে। এটা তারেক রহমানের জন্য যে কতটা অবমাননা আপনি চিন্তা করতে পারেন। চারদিকে আওয়াজ একটাই, খাম্বা খাম্বা খাম্বা। কারণ বাংলাদেশে এখন নাকি বিদ্যুৎ নেই, একদম থাকে না। যা থাকে ওটা থাকার মধ্যে পড়ে না। গ্রামে রাতে থাকেই না, অল্প অল্প থাকে। সেই নবী আমলের যুগে আমরা চলে গেছি। হাসিনা বাংলাদেশকে শত দুর্নীতি লুটপাট করেও আমাদেরকে বিদ্যুৎ দিয়েছিলেন। এখন আবার সেই খাম্বার যুগে ফিরে গেছে, খাম্বা এসে গেছে। মানুষ শুধু বলছে চারদিকে খাম্বা খাম্বা। এই পরিস্থিতিতে আটঘাট বেঁধে বড় আন্দোলনের আমার প্রস্তুতি নামছে, রাজপথে নামছে জামাত এনসিপি। খুব সহজেই তারা সফল হতে পারবে। ছাত্রদল পদে পদে ধরা খাচ্ছে, মানে বিএনপির কোনো অঙ্গ সংগঠনই কাজ করতে পারছে না। যুবদল ওরকম দৃশ্যপটে নেই, কারণ পর্যাপ্ত চাঁদা মনে হয় পায় না। ছাত্রদল তারা নতুন একটা ধান্দা চালু করেছে যে সব জায়গায় গুপ্ত গুপ্ত স্লোগান লিখবে, কিন্তু দেখা গেছে যে সবাই খাম্বার উপর গুপ্ত লিখছে, যে খাম্বার উপর লিখছে, খাম্বায় খাম্বায় লিখে দে গুপ্ত গুপ্ত গুপ্ত, এরকম কিছু একটা।
গুপ্ত রাজনীতির কবর দেয়। এবার এরা যা করতে যায় সবকিছু কেমন যেন খাম্বা হয়ে যায়। দর্শক, এই পরিস্থিতিতে প্রথম আলো রিপোর্ট আটঘাট বেঁধে বড় আন্দোলনের আমার লক্ষ্য জামাত 11 দলের। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চেয়েছি জামাত 11 দল যে বড় আন্দোলনে নেমে খুব সহজে সফল হতে পারবে তার ইঙ্গিত। কিভাবে সফল হতে পারবে? এই যেভাবে আটঘাট বেঁধে মাঠে নেমে সফল হবে। আর কেন সফল হবে? বিএনপির অবস্থা খারাপ, দেশ চালাতে পারে না, চারদিকে খাম্বা খাম্বা স্লোগান। জামাত যদি কর্মসূচি দেয় যে সবাই খাম্বার ছবি প্রিন্ট করে প্লাকার্ড বানিয়ে মিছিলে আসবা এবং হাতে হারিকেন নিয়ে আসবা, কেমন হবে একটু চিন্তা করেন। প্রধানমন্ত্রী হিসেবে এক্সিস্ট করার মতো, প্রধানমন্ত্রী হিসেবে যে সম্মান পাওয়ার কথা সেটা তারেক রহমান পাচ্ছে। তার একটা কাল্ট ইমেজ ডেভেলপ করার চেষ্টা করছে। কাল্ট ইমেজ তো দূরের কথা, গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসেবেই তো ইমেজ নেই। এই বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি না হলে সবার মনে মনে জনজন এভাবে খাম্বা খাম্বা শব্দ প্রচলিত হলো না। এই খাম্বা বিএনপিকে কবর দিবে, বিএনপিকে ডুবাবে। কিছুদিন পর দেখবেন সমস্ত খাম্বায় লেখা গুপ্ত। এর ফলে তারেক রহমানের অবস্থা 12টা বেজে যাবে এবং বিএনপির যে গুপ্ত রাজনীতি বিরোধী যে কথিত ন্যারেটিভ ওটাও 12টা বেজে যাবে। জাস্ট বিএনপি যেটা চাই ওইটাই খাম্বা, কিন্তু এটা লিখবে দেয়ালে নয় খাম্বায়। তাহলে দেখবেন ওরা চেতে যাবে। মজা না? ওরা বলছে যে দেয়ালে দেয়ালে লিখে দাও খাম্বা, সেখানে যদি আপনি বলেন যে ঠিক আছে খাম্বায় দেয়ালে দেয়ালে লিখে দাও গুপ্ত, সেখানে আপনি যদি বলেন যে ঠিক আছে আমরা খাম্বায় খাম্বায়ও লিখে দিই গুপ্ত, তাহলে ওরা চেতে। তাহলে বুঝেন যে ওদের সমস্যাটা কোন জায়গায়। যে কোনো কাজ আপনি খাম্বার সাথে রিলেট করে দেন, দেখবেন যে অবস্থা 12টা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচির দিকে এগোচ্ছে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় গণমিছিল, সেমিনার ও লিফলেট বিলির পর বিভাগীয় শহরগুলোর সমাবেশের পর রাজধানীতে মহাসমাবেশ করতে চাইছে তারা। সাধারণত কোন একটা সরকারের বিরুদ্ধে রাজধানীতে মহাসমাবেশ করা হয় ওই সরকারের 4 বছর পূর্ণ হলে। বিএনপি 4.5 বছর পর 18 সাল নির্বাচনে 4.5 বছর পর মহাসমাবেশ করেছিল, তাও করতে পারেনি। পুলিশের বাঁশির শব্দ শুনে 9 মিনিটে ঢাকার শহর খালি করে দিয়েছে বিএনপি। আর এখন জামাত 2 মাস পরেই মহাসমাবেশ করতে যাচ্ছে। কত ধানে কত চাল বিএনপি টের পাবে। আর জনগণ খুব সহজে জামাতের আন্দোলনে খাম্বার ছবি নিয়ে রাজপথে নেমে আসবে। এক হাতে থাকবে খাম্বার ছবিযুক্ত প্লাকার্ড, আর এক হাতে থাকবে হারিকেন। 11 দলীয় ঐক্যের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে বর্তমান কর্মসূচি মূলত জনমত গঠনের পর্যায়ে আছে। এরপরে সাংগঠনিক প্রস্তুতি ধাপ, মাঠের পরিস্থিতি ও রাজনৈতিক প্রতিক্রিয়া মূল্যায়ন করে আগামী ধাপে কর্মসূচির পরিধি আরো বিস্তৃত করা হবে। হাসিনা ওয়াজেদি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আর বর্তমান সরকার অবৈধ। পশ্চিমবঙ্গের মসনদে বসতে না বসতেই এই বিস্ফোরক মন্তব্য করে দুই বাংলার রাজনীতিতে যেন পারমাণবিক বোমা ফাটিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকার বর্তমান সরকার তারেক রহমানকে। শুভেন্দুর দাবি, হাসিনাকে স্যালুট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে, না হলে ফলাফল হবে ভয়াবহ। এই কি কেবলই একজন রাজনীতিবিদের ব্যক্তিগত গর্জন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? দিল্লির আশীর্বাদ পুষ্ট শুভেন্দু কি তবে ওপার থেকে হাসিনাকে ফেরানোর গোপন কোনো নকশা বাস্তবায়ন করতে যাচ্ছেন? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব শুভেন্দুর এই হুমকির নেপথ্যে থাকা আসল রহস্য। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এমন এক পট পরিবর্তন ঘটেছে যা অনেক ঝানু রাজনৈতিক বিশ্লেষকও কল্পনা করতে পারেননি। টানা 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার কেন্দ্রে এখন শুভেন্দু অধিকারী। কিন্তু তার এই বিজয় উৎসবের আনন্দ ছাপিয়ে বড় হয়ে উঠেছে বাংলাদেশের প্রতি তার আক্রমণাত্মক ভঙ্গি। দায়িত্ব গ্রহণের আগেই তিনি যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন, তাতে দুই দেশের কূটনৈতিক মহলে রীতিমতো কাঁপুনি ধরে গেছে। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন তারেক রহমানের নির্দেশনায় একটি নতুন সরকার দেশ গঠনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর এই উস্কানি কোনো কাকতালীয় বিষয় হতে পারে না। তিনি অত্যন্ত অহংকারের সাথে জানিয়েছেন তার চোখে হাসিনাই এখনও বাংলাদেশের সংবিধানসম্মত নেতা। এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে বাংলাদেশের কোটি কোটি মানুষের গণ অভ্যুত্থানকে অপমান করেছেন। প্রশ্ন উঠছে, পাশের দেশের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে একটি স্বাধীন রাষ্ট্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন? এটা কি কোনো প্রতিবেশী সুলভ আচরণ, নাকি কোনো গভীর নীল নকশার অংশ? পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঢাকার সম্পর্ক সব সময় যে খুব যে মসৃণ ছিল তা নয়। তিস্তার পানি বন্টন থেকে শুরু করে নানা ইস্যুতে মমতা কঠোর অবস্থানে ছিলেন। কিন্তু একটা বিষয় মমতা সব সময় সচেতন ছিলেন, সেটি হলো কূটনৈতিক শিষ্টাচার। মমতা বন্দ্যোপাধ্যায় যতই রূঢ় হন না কেন, বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কে বসবে বা কার সরকার বৈধ তা নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে না
নাক গলাননি। তিনি জানতেন প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা মানেই সম্পর্কের চিরস্থায়ী অবনতি। কিন্তু শুভেন্দু অধিকারী এসেই সেই সমস্ত লক্ষণ রেখা পার করে দিয়েছেন। তিনি কেবল তারেক সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন তোলেননি, বরং তারেক রহমানের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। শুভেন্দুর এই বেয়াড়া আচরণ প্রমাণ করে যে তিনি ঢাকাকে কোনো বন্ধু রাষ্ট্র নয়, বরং একটি অবদমিত অঞ্চল হিসেবে দেখতে চান। এই উগ্র জাতীয়তাবাদী এবং সাম্প্রদায়িক মানসিকতার নেতার উত্থান তারেক সরকারের জন্য এক বিশাল শনির দশা হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুর মুখে বারবার শোনা যাচ্ছে শেখ হাসিনাকে ঢাকা বিমানবন্দরে স্যালুট দিয়ে বরণ করতে হবে। এই বক্তব্যের পেছনের রহস্যটা আসলে কি? রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে যে পলাতক আওয়ামী লীগ নেতারা ওপার বাংলায় গিয়ে শুভেন্দুর সাথে গোপন আতাত করছেন। হয়তো দিল্লিতে বসে থাকা হাসিনা এবং কলকাতায় বসা শুভেন্দুর মাঝে কোনো গোপন সেতুবন্ধন তৈরি হয়েছে। আওয়ামী লীগ কি তবে ওপার থেকে নতুন কোনো ফন্দি আটছে? শুভেন্দুকে ব্যবহার করে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করা এবং বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরি করে হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠিত করার কোনো নীলনকশা কি তৈরি হচ্ছে? এই মুহূর্তে ঢাকা এবং কলকাতার মাঝে যে বিশ্বাসের জায়গা ছিল তা যেন কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শুভেন্দুর এই হুঙ্কারকে তাই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক যুদ্ধারম্ভের পূর্বাভাস। শুভেন্দুর এই রাজনৈতিক জেদের বলি হতে চলেছে দুই বাংলার সাধারণ মানুষ। প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সুচিকিৎসা, ব্যবসা এবং পর্যটনের জন্য পশ্চিমবঙ্গ হয়ে ভারতে যান। কিন্তু শুভেন্দু সরকারের আগমনে এই যাতায়াত এখন যন্ত্রণায় রূপ নিতে পারে। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া অত্যন্ত কঠিন এবং হয়রানিমূলক করার পরিকল্পনা করা হচ্ছে। রোগীদের ফাইল আটকে দেওয়া, বর্ডারে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা এবং ইচ্ছাকৃতভাবে পোর্ট চেকপোস্টে জটিলতা তৈরি করা, এসবই হবে শুভেন্দুর নতুন হাতিয়ার। তিনি চাইছেন বাংলাদেশিদের অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে এবং যাতায়াতে বাধা দিয়ে তারেক সরকারের ওপর মানুষের ক্ষোভ তৈরি করতে। এটি সরাসরি মানুষের পেটে লাথি মারার এক জঘন্য ষড়যন্ত্র। বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গের 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত। এই সীমান্তে যদি শুভেন্দুর মতো একজন উগ্র ভাবাপন্ন নেতা বসে থাকেন, তবে নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় বিগড়ে যেতে পারে। বিএসএফের টহল থেকে শুরু করে সাধারণ সীমান্ত বাণিজ্যেও তিনি বাধা হয়ে দাঁড়াতে পারেন। সবচেয়ে ভয়ের জায়গা হলো নিত্য প্রয়োজনীয় পণ্য। আমরা জানি পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য খাদ্য সামগ্রীর জন্য আমরা অনেকটাই ওপার বাংলার উপর নির্ভরশীল। শুভেন্দু যদি রাজনৈতিক চাল হিসেবে হঠাৎ বর্ডার দিয়ে মালপত্র আসা যাওয়া বন্ধ করে দেন, তবে বাংলাদেশের বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। তারেক সরকারকে বিপাকে ফেলাই হতে পারে তার প্রধান লক্ষ্য। এই ধরনের অর্থনৈতিক ব্ল্যাকমেল একটি স্বাধীন দেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবিকে এবার শুভেন্দু হয়তো দাবার ঘুঁটি বানাবেন। তিনি হয়তো পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে উত্তরবঙ্গে মরুকরণ প্রক্রিয়া শুরু করার হুমকি দেবেন। তারেক রহমানকে চাপে ফেলার জন্য তিনি তিস্তা ইস্যুটিকে নতুন করে উস্কে দিতে পারেন। এই পানি রাজনীতি শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং এটি একটি মরণ ফাঁদ যা বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার মাস্টার প্ল্যান। শুভেন্দু অধিকারীর এই প্রকাশ্য হুমকির পর ঢাকার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে। তবে শুভেন্দু অধিকারীর এই উস্কানি শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকেনি। এর কড়া জবাব এসেছে বাংলাদেশের সামরিক বাহিনীর পক্ষ থেকেও। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান সরাসরি এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ভারতের মাটিতে বসে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা ছিনিমিনি খেলার স্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। সেনাপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সীমানায় বা অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বহিঃশত্রুর হস্তক্ষেপ সহ্য করা হবে না। দেশের স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তার এই বক্তব্যে এটা পরিষ্কার যে ওপার বাংলা থেকে আসা যে কোনো উস্কানি বা হাসিনাকে নিয়ে কোনো ষড়যন্ত্রের জাল যদি বর্ডারে ছড়ানোর চেষ্টা করা হয়, তবে তার ফল হবে অত্যন্ত ভয়াবহ। ঢাকার এই কঠোর অবস্থান প্রমাণ করে যে এটি আর কেবল মৌখিক লড়াই নেই, বরং দেশের সম্মান রক্ষায় বাংলাদেশ এখন সামরিক ও রাজনৈতিকভাবে এক ইস্পাত কঠিন অবস্থানে। শুভেন্দুর হুঙ্কার আর সেনাপ্রধানের এই পাল্টা হুঁশিয়ারি সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন ফুটন্ত কড়াইয়ের মতো উত্তপ্ত। একদিকে দেশে দীর্ঘ 15 বছরের জঞ্জাল পরিষ্কার করা, অন্যদিকে ওপার বাংলার এই উস্কানি সামাল দেওয়া তারেক রহমানের জন্য সামনের দিনগুলো মোটেও সহজ হবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান যদি আন্তর্জাতিক মহলের শুভেন্দুর এই বেআইনি হস্তক্ষেপের বিষয়টি জোরালোভাবে তুলতে পারেন, তবেই এই চাল নস্যাৎ করা সম্ভব। শুভেন্দুর এই অহংকার ভরা আচরণের পেছনে দিল্লির মদদ আছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয়। কারণ একজন প্রাদেশিক মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সম্মতি ছাড়া এমন আন্তর্জাতিক মানের হুমকি দিতে পারেন না। ফলে এটি কেবল শুভেন্দু বনাম তারেক নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংঘাতের দিকে মোড় নিচ্ছে। পশ্চিমবঙ্গের এই ক্ষমতার রদবদল বাংলাদেশের জন্য কোনো সুসংবাদ বয়ে আনেনি, বরং এটি নিয়ে এসেছে গভীর অন্ধকার ও এক কঠিন অগ্নিপরীক্ষা। শুভেন্দুর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তারেক সরকার কিভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে এবং হাসিনাকে
হাসিনাকে ফেরানোর ফন্দিকে মাটিতে মিশিয়ে দেয় সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীর এই হুমকি কি আসলে হাসিনাকে ফেরানোর কোনো বড় ষড়যন্ত্র, নাকি এটি কেবলই রাজনৈতিক গালগল্প? আপনার মতামত কমেন্টে জানান। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো আপডেট এবং সত্য খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।